মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু একটি দেশের ক্ষমতার পরিবর্তন নয়, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক বাস্তবতাকে বদলে দেয়। এমন একটি ঘটনা ছিল 2011 সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক গাদ্দাফির পতন। প্রায় 42 বছর ক্ষমতা থাকার পর তার শাসনের শেষটা হয়েছিল এক নাটকীয়, অস্থির এবং করুণ পরিণতিতে। কিন্তু আজ প্রশ্ন উঠেছে, গাদ্দাফিকে সরিয়ে যে নতুন স্বাধীনতার কথা বলা হয়েছিল, সেটি কি সত্যি লিবিয়াকে স্থিতিশীলতা এনে দিয়েছে, নাকি দেশটি আরও গভীর সংকটে ডুবে গিয়েছে? লিবিয়ার ইতিহাস বুঝতে হলে গাদ্দাফির উত্থান থেকে শুরু করতে হয়। 1969 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা আসেন। তখন লিবিয়া ছিল একটি রাজতন্ত্র। গাদ্দাফি নিজেকে বিপ্লবী নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন এবং ঘোষণা দেন যে তিনি একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলবেন, যেখানে জনগণের ক্ষমতা থাকবে সরাসরি। তিনি এটিকে বলতেন জামাহিরিয়া ব্যবস্থা, যার ধারণা তিনি ব্যাখ্যা করেছিলেন তার বিখ্যাত বই দ্য গ্রিন বুকে। কিন্তু বাস্তবে লিবিয়ার রাজনীতি ছিল সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে। বিরোধিতা কঠোরভাবে দমন করা হতো। রাজনৈতিক দল প্রায় ছিল না বলেই চলে। তবুও গাদ্দাফির শাসনে একটি বিষয় স্পষ্ট ছিল: রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্ত ছিল এবং দেশের তেল সম্পদের একটি বড় অংশ রাষ্ট্রীয় উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয় করা হতো। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নে লিবিয়া একসময় আফ্রিকার অনেক দেশের তুলনায় এগিয়ে ছিল। কিন্তু একই সঙ্গে গাদ্দাফি পশ্চিমা বিশ্বের সঙ্গে প্রায় সংঘাতে জড়িয়ে পড়তেন। 1980 ও 90-এর দশকে তাকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার মুখে পড়তে হয়। তারপর 2000 সালের দিকে তিনি ধীরে ধীরে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন। মনে হচ্ছিল লিবিয়ায় নতুন একটি রাজনৈতিক অধ্যায়ের দিকে এগোচ্ছে। কিন্তু 2011 সালে সব কিছু বদলে যায়। সেই সময় পুরো আরব দুনিয়া জুড়ে শুরু হয়েছিল এক রাজনৈতিক ঝড়, যাকে বলা হয় আরব স্প্রিং। তিউনিসিয়া, মিশর, ইয়েমেন, একটির পর একটি দেশে বিক্ষোভ শুরু হয় এবং সরকার পতন ঘটে। সেই ঢেউ এসে পৌঁছায় সরাসরি লিবিয়াতে। লিবিয়ায় শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুত সশস্ত্র সংঘাতে পরিণত হয়। সরকার বিরোধী বিদ্রোহীরা বিভিন্ন শহরে নিয়ন্ত্রণ নিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত গৃহযুদ্ধের দিকে চলে যায়। তখন পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ন্যাটো, হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল এটি একটি মানবিক হস্তক্ষেপ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে ন্যাটো লিবিয়ার আকাশে সামরিক অভিযান শুরু করে। তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই অভিযোগের নেতৃত্বে ছিলেন। ন্যাটো বাহিনীর বিমান হামলায় যুদ্ধের গতিপথ দ্রুত বদলে যায়। গাদ্দাফির সেনাবাহিনী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। বিদ্রোহীরা একের পর এক শহর দখল করতে শুরু করে। শেষ পর্যন্ত গাদ্দাফি তার শক্ত ঘাঁটি সিরতে শহরে অবস্থান নেন। কয়েক মাস ধরে সেখানে তীব্র যুদ্ধ চলতে থাকে। কিন্তু 2011 সালের অক্টোবর মাসে পরিস্থিতি পুরোপুরি তার বিপক্ষে চলে যায়। 20 অক্টোবর ছিল তার জীবনের শেষ দিন। সেই দিন সকালে তিনি একটি গাড়িবহর নিয়ে সিরতে শহর থেকে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু ন্যাটোর বিমান হামলায় সেই বহর ছত্রভঙ্গ হয়ে যায়। গাদ্দাফি এবং তার কয়েকজন সহযোগী পালিয়ে একটি ড্রেনেজ পাইপের ভিতরে আশ্রয় নেন। একসময় যিনি পুরো দেশের শাসন করতেন, সেই মানুষটি লুকিয়ে আছেন একটি সরু পাইপের ভিতরে। এই দৃশ্যটি ইতিহাসের এক ভয়ঙ্কর প্রতীক হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে বিদ্রোহীরা তাকে খুঁজে পায়। তাকে টেনে বের করা হয়, মারধর করা হয়, অপমান করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃত্যু হয়। সেই দৃশ্যগুলো মোবাইল ফোনে ধারণ হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গাদ্দাফির পতনের সঙ্গে সঙ্গে বিশ্বে একটি বড় ঘোষণা দেওয়া হয়েছিল, লিবিয়া এখন একটি স্বাধীন। কিন্তু এখানে শুরু হয় আরেকটি কঠিন বাস্তবতা। গাদ্দাফির শাসন ভেঙে পড়ার পর লিবিয়ায় শক্তিশালী কোনো কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা অবশিষ্ট ছিল না। বিভিন্ন উপজাতি, মিলিশিয়া এবং রাজনৈতিক গোষ্ঠী নিজেদের শক্তি নিয়ে সামনে আসে। খুব দ্রুতই দেশটি বিভিন্ন শক্তির মধ্যে ভাগ হয়ে যায়।
কিছু সময়ের জন্য এমন অবস্থা তৈরি হয় যে লিবিয়ার কার্যত দুটি আলাদা সরকার ছিল। একদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রশাসন, অন্যদিকে শক্তিশালী সামরিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা এলাকা। ফলে দেশটি দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটে ভুগতে থাকে। এই পরিস্থিতি দেখে অনেক বিশ্লেষক আবার গাদ্দাফির সেই পুরনো কথাগুলো মনে করেন। তিনি প্রায় বলতেন, যদি তার সরকার ভেঙে পড়ে তাহলে লিবিয়া বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। তার সমর্থকেরা বলেন, সেই ভবিষ্যৎবাণী অনেকটাই সত্য হয়েছে। সমালোচকরা বলেন, দীর্ঘদিন ধরে ব্যক্তিনির্ভর শাসন ব্যবস্থা আসলে সেই অস্থিতিশীলতার ভিত্তি তৈরি করেছিল। বাস্তবতা সম্ভবত মাঝামাঝি কোথাও। আজ প্রায় ১.৫ দশক পরও লিবিয়া পুরোপুরি স্থিতিশীল হয়নি। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, বিদেশি শক্তির প্রভাব এবং রাজনীতি বিভাজন এখনও দেশটির বাস্তবতা। তাই গাদ্দাফির শেষ ২৪ ঘন্টার গল্প শুধু একজন শাসকের পতনের গল্প নয়, এটি একটি রাষ্ট্রের ভেঙে পড়ার কাঠামো, আন্তর্জাতিক রাজনীতির জটিলতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কঠিন বাস্তবতার গল্প। ইতিহাসের এই অধ্যায় আমাদের একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কোনো স্বৈরশাসকের পতন কি সবসময় একটি দেশের জন্য মুক্তি নিয়ে আসে, নাকি কখনো কখনো সেটি আরও গভীর অস্থিরতার দরজা খুলে দেয়? লিবিয়ার অভিজ্ঞতা দেখিয়ে দেয়, একটি সরকার পতন ঘটানো তুলনামূলক সহজ হতে পারে, কিন্তু একটি স্থিতিশীল রাষ্ট্র গড়ে তোলা অনেক বেশি কঠিন।